আসসালামু আলাইকুম। এসএসসি বায়োলজি বোর্ড এমসিকিউ সলভিং সিরিজের নতুন আরও একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইস্তিকার ফারেকে তোহা। তোমরা এর পূর্ববর্তী লেকচারগুলোতে দেখছো হচ্ছে আমরা একেবারে প্রথম অধ্যায় থেকে বোর্ডে আসা বিভিন্ন এমসিকিউগুলো ডিটেলসে সলভ করার চেষ্টা করতেছি এবং আমরা সেই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করতেছি যাতে তোমরা খুব সহজেই ক্লাসগুলো করতে পারো। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 8 রেচন প্রক্রিয়া নিয়ে। চ্যাপ্টারটা খুবই ছোট, অনেকের খুবই প্রিয় চ্যাপ্টার বলা যায়। কম টপিক, কিন্তু সিকিউতেও কোয়েশ্চেন আসতে পারে, আবার এমসিকিউর জন্যও ইম্পর্টেন্ট। ওকে, শুরু করি। প্রথমে আমরা একটু দেখে নিই এই অধ্যায় থেকে সিকিউর জন্য আমরা কোন কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিব। আমরা যদি এমসিকিউ ক্লাস নিচ্ছি, এখানে আমরা সিকিউ টপিকের জন্য সিকিউর জন্য কোন কোন টপিকগুলোকে একটু গুরুত্ব দিব খেয়াল করো। সিকিউর জন্য যদি আমি বলি, এখান থেকে আমরা প্রথমে পড়ব হচ্ছে নেফ্রনের চিত্র। নেফ্রনের চিত্র ব্যাখ্যা সহ, অর্থাৎ সচিত্র বর্ণনা। এরপর আমরা এখানে পড়ব বৃক্কের লম্বচ্ছেদের চিত্র। লম্বচ্ছেদের চিত্র। এরপর আমরা এখানে পড়ব হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া। তারপরে পড়তে পারো হচ্ছে বৃক্কের কাজ বা কার্যপ্রণালী, বৃক্কের কাজ। কার্যপ্রণালী এই টপিকগুলো সিকিউর জন্য দেখতে পারো। সাধারণত এর বাইরে বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন হয় না, এইগুলাই ঘুরে ফিরে এগুলাই আসে। ওকে, যদি কোয়েশ্চেন হলে এটা থেকে গ বা ঘতে একটা কোয়েশ্চেন পেতে পারো। ঠিক আছে, আমরা এমসিকিউ সলভিং সিরিজে প্রথমত আমরা বোর্ডে আসা বিভিন্ন ইম্পর্টেন্ট এমসিকিউগুলো শুরু করি। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? মূত্রের রং হালকা হলুদ হয় হচ্ছে একটা রঞ্জক পদার্থের কারণে। তোমরা বইয়ে পড়ছো, সেই রঞ্জক পদার্থের নাম কি? সেই রঞ্জক পদার্থ কি ইউরিয়া হবে? ইউরিয়া তার হবে না। ইউরিয়া মূত্রের মধ্যে পাওয়া যায়, এটাও হবে না। এগুলো সব মূত্রের মধ্যে পাওয়া যায়, তাহলে ইউরিয়া হবে না। ইউরিক অ্যাসিড সেটাও হবে না। ক্রিয়েটিনিন হবে না। তাহলে এখানে ইউরোক্রোম রঞ্জকের কারণে মূত্রের রং হলুদ হয়। আরেকটা রঞ্জকের নাম মনে রাখতে পারো, ইউরিনোড। ইউরিনোডের কারণে কি হয়? মূত্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। ইউরিনোডের কারণে গন্ধযুক্ত। তাহলে মূত্রের রং হলুদ হয় হচ্ছে ইউরোক্রোমের কারণে, এবং মূত্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয় হচ্ছে ইউরিনোডের কারণে। পরবর্তী কোয়েশ্চেন, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত লিটার মূত্র ত্যাগ করে? লিটার বলছে, কোয়েশ্চেনটা মিলিমিটারও আসবে। লিটার, তাহলে এটা হচ্ছে একটা স্বাভাবিক বইয়ের রিডিংয়ের লাইন এগুলো। একজন স্বাভাবিক মানুষ দৈনিক প্রায় 1.5 লিটার মূত্র ত্যাগ করে। পরবর্তী কোয়েশ্চেন, আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটা? আকস্মিক কিডনি বিকলের অনেকগুলো কারণ আছে। আকস্মিক বিকল হঠাৎ করে কি কারণে বিকল হতে পারে? ডায়াবেটিসের কারণে হঠাৎ করে বিকল হয় না। কিডনিতে পাথর, এটার জন্য না। উচ্চ রক্তচাপ না। এখানে অ্যান্সারটা হচ্ছে মারাত্মক ডায়রিয়া। ডায়রিয়া মানে কি? শরীর থেকে তরল পদার্থ, শরীর থেকে ফ্লুইড লস হয়ে যাওয়া। ফ্লুইড লস হওয়ার সময় সেখানে ইলেকট্রোলাইট, বিভিন্ন আমাদের জন্য যে উপকারী আয়নগুলো আছে সেগুলো বের হয়ে যায়। তো মারাত্মক লেভেলে যখন ডায়রিয়া হয়, মারাত্মক লেভেলের ডায়রিয়া হলে সেক্ষেত্রে কিডনি বিকল হয়, বা কিডনি বিকল হওয়ার একটা কারণ হচ্ছে মারাত্মক লেভেলে যদি ডায়রিয়া হয়। এরপরে কোয়েশ্চেন আসো, কোন অংশটা প্রসারিত হয়ে পেপিলা গঠন করে? কোন অংশটা প্রসারিত হয়ে পেপিলা গঠন করে? ওকে, এটার জন্য যদি আমরা বৃক্কের লম্বচ্ছেদের চিত্রটা একটু দেখি, যেটা তোমরা সবাই পারো। বৃক্কের বাইরে একটা আবরণী থাকে, সে আবরণে দিয়ে বৃক্কের বাইরে যে একটা আবরণ থাকে, সে আবরণটার নাম কি একটু বলো তো? সে আবরণ নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। বৃক্কের যে আবরণ সেটাকে বলা হচ্ছে রেনাল ক্যাপসুল। যে বৃক্কের যে অঞ্চলটা রয়েছে, বা টোটাল বৃক্কের মধ্যে আমরা বৃক্ষকে 3টা ভাগে বা 3টা অঞ্চলে বিভক্ত করতে পারি। বাইরের দিকের একটা অঞ্চল, সেটার নাম হচ্ছে কর্টেক্স অঞ্চল। মাঝখানে একটা অঞ্চল, সেটার নাম হচ্ছে মেডুলা অঞ্চল। এরপরের অঞ্চলটার নাম কি? এরপরেরটার নাম হচ্ছে পেলভিস অঞ্চল। আর অবতল অংশের ভাঁজকে বলা হচ্ছে এখানে হাইলাম। এইখানে আমি যদি দেখাই, এখানের মধ্যে এরকম পিরামিডের মতো কিছু অংশ পাওয়া যায়, পিরামিডের মতো। তাহলে এটা একটা পিরামিড। এখানে আমরা যে পিরামিডগুলো দেখতে পাচ্ছি, পিরামিডের মাঝখানে এইখানে যে একটা এই অংশটা দেখা যায়, এই অংশটাকে বলা হচ্ছে পেপিলা। এই যে এখানে যে অংশটা দেখা যায় এটাকে বলা হচ্ছে পেপিলা। এই অংশটাকে বলা হচ্ছে পেপিলা।
তাহলে পিরামিডটা কোয়েশ্চেন হচ্ছে কোনটি প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে, তাহলে রেনাল পিরামিড প্রসারিত হয়ে এটা গঠন করতেছে। তাহলে এখান থেকে কি বের হবে, ইউরেটার বের হচ্ছে, তারপর কি ঢুকবে, ধমনী ঢুকতেছে, শিরা বের হচ্ছে, এখান থেকে কোন নালী এখান থেকে বের হয় ঢুকতেছে, এগুলো একটু দেখলেই হবে। তারপর আর একটা যদি আমি ইয়ে করে, তাহলে এখান থেকে একটা হচ্ছে কর্টেক্স অঞ্চল, মেরুল অঞ্চল, এরপরটা হচ্ছে পেলভিস অঞ্চল। আর এখানে যে পিরামিডের মতো এগুলোকে বলা হচ্ছে পিরামিড, রেনাল পিরামিড, রেনাল পিরামিড, রেনাল পিরামিড। রেনাল পিরামিড থাকে কয় জোড়া, রেনাল পিরামিড থাকে কয় জোড়া বা কয়টি, 8 থেকে 12টি। আমরা একটু পরে কোয়েশ্চেনটা পাবো। তাহলে কোনটা প্রসারিত পেপিলা গঠন করে, আমরা এখানে দেখতে পাচ্ছি রেনাল পিরামিড প্রসারিত পেপিলা গঠন করে। দেখো কোনটা মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে। মনে রাখবা অম্ল মানে হচ্ছে অ্যাসিড, অম্ল মানে অ্যাসিড, সেটা আমরা মোটামুটি সবাই জানি, অম্ল মানে অ্যাসিড। অ্যাসিড অম্লত্ব বৃদ্ধি করবে কারা বা মূত্রকে অ্যাসিডিও করবে কারা, মনে রাখবা আমিষ জাতীয় খাদ্যগুলা, আমিষ জাতীয়, আমিষ বা প্রোটিন, তাহলে আমিষ বা প্রোটিন জাতীয় খাবারগুলো হচ্ছে মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে, মানে মূত্রকে অ্যাসিডিও করে। আমরা এখানে অপশনগুলো একটু টেস্ট করি, এখানের মধ্যে কোনটা আমিষ, টমেটো না, বাঁধাকপি না, শিম বীজ। শিম বীজটা কি একটা উদ্ভিজ্জ আমিষ, তাহলে এখানে মূত্রকে অম্লত্ব বৃদ্ধি করার জন্য দায়ী হচ্ছে শিম বীজ, গাজর হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে শিম বীজ। পরবর্তী কোয়েশ্চেন আসো, চিত্রের এ অংশটি কি নির্দেশ করে, এই অংশটা কি নির্দেশ করে, এটা হচ্ছে নেফ্রনের চিত্র। মনে করো নেফ্রন হচ্ছে আচ্ছা এখানে দেখো, তাহলে এই যে পেয়ালার মতো অংশটাকে কি বলা হয়, পেয়ালার মতো অংশটাকে বলা হয় হচ্ছে বোমান্স ক্যাপসুল। বোমান্স ক্যাপসুলের মধ্যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস কি এখানের মধ্যে প্রথমত একটা নালী ঢুকবে, ঢোকার পর এখানে অনেকগুলা কৌশিক জালিকে বিভক্ত আবার বের হচ্ছে, যে নালীটা এখানে প্রবেশ করতেছে সেটা কি বলেছে, অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল ছোট ধমনী, তাহলে অ্যাফারেন্ট যেটা বের হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইফারেন্ট। তাহলে এখানে এই অংশটা দেখো, এখানে প্রবেশ করতেছে, এরো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে, আর এখান দিয়ে বের হচ্ছে, তাহলে যেটা প্রবেশ করতেছে সেটাকে আমরা কি বলবো, অ্যাফারেন্ট, আর যেটা বের হবে সেটা হচ্ছে ইফারেন্ট। ওকে, বি অংশটা, বি অংশটি কিসের মতো কাজ করে, দেখো বি অংশটা কিসের মতো কাজ করে, এখানের মধ্যে বি অংশটা আসলে কি, রক্ত সরবরাহ করে, ছাকনির মতো কাজ করে, ছাকনির মতো কাজ করে, পরিশ্রুত তরল উৎপন্ন করে। ওকে, পরিশ্রুত তরল উৎপন্ন করতেছে, ঠিক আছে, রক্ত সরবরাহ করে, কিভাবে এটা রক্ত সরবরাহ করে, বি অংশটা, বি অংশটা কি কাজ করতে পারে তোমাদের মনে হয়, বি অংশটা ছাকনির মতো কাজ করতে পারে, পরিশ্রুত তরল উৎপন্ন করে, পরিশ্রুত রক্ত সরবরাহ করে, বি অংশটার রক্ত সরবরাহ করতে পারতেছে না, তাহলে এখানে 7-এর অ্যান্সার হচ্ছে তোমার 1 এবং 3। পরবর্তী কোয়েশ্চেন আসো, বৃক্কের কাজ কোনটা, বৃক্কের কাজগুলো আমরা দেখেই বুঝতে পারি, দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, এটাই বৃক্কের কাজ। রক্ত থেকে অক্সিজেন সরবরাহ করে, এটা না, প্রয়োজনীয় ইনসুলিন উৎপন্ন করে, এটাও না, লোহিত রক্ত থেকে উৎপন্ন করা। আমাকে বলো তো প্রয়োজনীয় ইনসুলিন উৎপন্ন করা কার কাজ, যদি জানো কমেন্টে একটু জানাও, প্রয়োজনীয় ইনসুলিন উৎপন্ন করা কার কাজ। পরবর্তী কোয়েশ্চেন, মানুষের মূত্রের কত ভাগ পানি, মানুষের মূত্রের মধ্যে এগুলো বইয়ের লাইন, কিছু হচ্ছে তুমি বই রিডিং পড়লে লাইনগুলো পাবা, এগুলা সরাসরি মুখস্থ রাখতে পারো, প্লাস হচ্ছে যখন কোয়েশ্চেন সলভ করবা এগুলো মনে থাকে বেশি, কোয়েশ্চেন সলভ করলে আমাদের ব্রেন তাড়াতাড়ি এটা ধরে রাখতে পারে বা তাড়াতাড়ি ক্যাচ করতে পারে এবং অনেক দিন সেটা স্থায়ী হয়। মানুষের মূত্রের কত ভাগ পানি, মানুষের মূত্রের প্রায় 95 ভাগই হচ্ছে পানি। দেখো এখানে কোন জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণে অম্লত্ব, তাহলে আবার আসছে, আমরা বলছিলাম অম্লত্ব কারা বাড়াবে, আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লত্ব বাড়বে, আমিষ খেলে অম্লত্ব বাড়বে, তাহলে মাছ, ভাত, মাখন, এইটার মধ্যে মাছটাই হচ্ছে আমিষ। তাহলে এরপরের কোয়েশ্চেন আসো, নিচের কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়, তাহলে আমরা বলছিলাম আমিষ জাতীয় খাদ্য খেলে হবে অম্লীয়, তাহলে আমিষের বিপরীত হলে ক্ষারীয় হবে। এখানে কাতল মাছ, তারপর গরুর মাংস, চীনাবাদাম, এগুলো সবগুলো কোন ধরনের, সবগুলোই হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, এরা হচ্ছে আমিষ। তাহলে এখানে আপেল, এটা খেলেই হচ্ছে ক্ষারীয় মূত্র তৈরি হবে। পরবর্তী কোয়েশ্চেন, মানবদেহে মোট কতটি নেফ্রন থাকে, মানবদেহে মোট কতটি নেফ্রন থাকে, তার আগে আমাকে বলো তো মানবদেহে কিডনি থাকে কয়টা, মানবদেহে কিডনি থাকে কয়টা, মানবদেহে কিডনি থাকে কয়টা। আচ্ছা এখানে দেখো, আমরা কিডনির সাথে সম্পর্কিত নালী থাকে ধমনী, শিরা, ধমনী, শিরা এবং ইউরেটার। মনে করো এখান থেকে যেটা বের হচ্ছে, আমরা এখানটাকে বলতেছি হচ্ছে
ইউরেটার বা রেচন নালী, তারপরে হচ্ছে এখানে যে অংশ সেটাকে বলা হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, এটা হচ্ছে থলি। আর যেটা দিয়ে মূত্রটাকে বাইরে বের করে দিবে সেটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী, ইউরেথ্রা। তাহলে প্রথমত হচ্ছে দুইটা কিডনি, তারপরে এখানে যে দুইটা নালী দুইটা কিডনির সাথে যুক্ত সেগুলোকে বলা হচ্ছে ইউরেটার বা রেচন নালী, নট মূত্রনালী, এটা হচ্ছে রেচন নালী। তারপর থলের মতো অংশটাকে বলা হচ্ছে মূত্রথলি, আর এটা হচ্ছে ইউরেথ্রা। তাহলে মানুষের কিডনি আছে হচ্ছে দুইটা। তোমাকে কোয়েশ্চেন করছে মানবদেহে মোট কতটি নেফ্রন থাকে। মানবদেহে কতটি নেফ্রন থাকে? আমরা জানি প্রতি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন। তাহলে 10 থেকে 12 লক্ষ যদি হয় তাহলে মানুষের কিডনি কয়টা? তোমার স্বাভাবিকভাবে নিজেরই হিসাব করে নিতে হবে। মানুষের কিডনি থাকে যেহেতু দুইটা, তাহলে একটাতে 10 থেকে 12 লক্ষ হলে দুইটাতে থাকবে কত? 20 থেকে 24 লক্ষ। ওকে, আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোয়েশ্চেন আসো। আমরা একটু আগে বলছি মেডুলায় সাধারণত কয়টা রেনাল পিরামিড থাকে? মেডুলায় রেনাল পিরামিড থাকে হচ্ছে 8 থেকে 12টা। আর যদি জোড়া, খেয়াল করো কোয়েশ্চেনে জোড়া বলতেছে নাকি টি বলতেছে, একটু দেখবা। তাহলে জোড়া হলে এটা কত হবে? 4 থেকে 6 জোড়া, 4 থেকে 6 জোড়া। বই রিডিং করলেই কোয়েশ্চেনগুলো আসবে। আলট্রাফিল্ট্রেট তৈরি করে, আলট্রাফিল্ট্রেট কোনটি আলট্রাফিল্ট্রেট তৈরি করে? আলট্রাফিল্ট্রেট কে তৈরি করবে? গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কি করবে? গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে পদার্থের আলট্রাফিল্ট্রেট তৈরি করে হচ্ছে গ্লোমেরুলাস। এখানের মধ্যে এই যে এফারেন্ট আর্টারিয়াল দিয়ে প্রবেশ করতেছে এখানের মধ্যে আসলে পদার্থটা যখন যাচ্ছে এখানে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, এখানের মধ্যেই মেনলি আলট্রাফিল্ট্রেট বা এখানে তরল পদার্থ জমা হচ্ছে বা আলট্রাফিল্ট্রেট তৈরি হচ্ছে। তাহলে এটার কাজটা করবে হচ্ছে গ্লোমেরুলাস। পরবর্তী কোয়েশ্চেন, মানুষ প্রতিদিন কত মিলিলিটার? এটা আমাদের জানা কোয়েশ্চেন। আমরা লিটারে পড়ছিলাম 1.5 লিটার, তাহলে মিলিলিটার হবে 1500 মিলিলিটার। পরবর্তী কোয়েশ্চেন, দেহ থেকে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটা? দেহের মধ্যে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটা? দেহের মধ্যে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে হচ্ছে বৃক্ক। অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে হচ্ছে মানুষের বৃক্ক বা কিডনি, মানুষের বৃক্ক বা কিডনি। পরবর্তী কোয়েশ্চেন আসো। বাবা মা এবং হচ্ছে সাবিনা, কোয়েশ্চেনের ইয়াটা বোঝো। বাবা মা এবং সাবিহা দুই বোন মিলে তাদের পরিবার। ওকে, তাদের পরিবার নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। উক্ত পরিবারে কার বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি? হাই রে, কোয়েশ্চেন রাজশাহী বোর্ডে কি কোয়েশ্চেন দেখাইলো আমাদের? বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা কার বেশি? ওই যে একটা বইয়ের মধ্যে প্রশ্ন হচ্ছে পুরুষের হচ্ছে বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওইখান থেকে কোয়েশ্চেনটা হয়েছে। তাহলে এখানের মধ্যে মা সাবিহা এদের হবে না, বাবার হচ্ছে বা পুরুষ মানুষের বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওইটার জন্য এখানে অ্যান্সার হবে বাবা। রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায়? তাহলে কিডনি বিকল হতে পারে কোন পদার্থের বৃদ্ধির কারণে? ক্রিয়েটিনিন যদি বেড়ে যায় রক্তের মধ্যে, ক্রিয়েটিনিন বাড়লে হচ্ছে কিডনি বিকল হয়ে যায়, ক্রিয়েটিনিনের পরিমাণ যদি বাড়ে। পরবর্তী কোয়েশ্চেন, আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটা? আকস্মিক কিডনি বিকল, হঠাৎ করে কিডনি বিকল হওয়ার কারণ হচ্ছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিডনি বিকল হতে পারে। নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মনে হবে এগুলোও অ্যান্সার, কিন্তু এখানে বইয়ের মধ্যে সরাসরি যেটা দেওয়া সেটাই মনে রাখতে হবে, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। শিশুদের টনসিল এবং কোষপাঁচড়া থেকে কোনটি রোগাক্রান্ত হতে পারে? কোনটা রোগাক্রান্ত হতে পারে? আর এখানে জিহ্বা, ফুসফুস, যকৃৎ, অধ্যায়, এইখানের মধ্যে দেখো বৃক্ক লিখছে একেবারে, বৃক্ক বা কিডনি আক্রান্ত হতে পারে। কিডনি বিকল হলে কি হবে? কিডনি বিকল হলে রক্তে মূত্রের পরিমাণ কমে যাবে, সত্য কথা। প্রোটিন জাতীয় খাবার কম খেতে হবে, কারণ ঠিকমতো কিডনি কাজ করতে পারতেছে না, প্রোটিন খেলে আরও সমস্যা হবে, তাহলে এটাও সত্য। রক্তে ক্রিয়েটিনিন কমে যায়, কেমনে? এটা তো হতে পারে না, এটা মিথ্যা কথা, ক্রিয়েটিনিন বেড়ে যায়। তাহলে অ্যান্সার হবে 1 এবং 2, 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, চিত্রের অঙ্গটার প্রধান কাজ কি? তাহলে চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা কিডনির চিত্র। কিডনি মেইন কাজটা কি করবে? মেইন কাজটা কি রক্ত উৎপাদন করা? না, তার রক্ত উৎপাদনের সাথে তার না, পরিবহন, পরিপাক, এগুলো না, তার প্রধান কাজ হচ্ছে ছাকন। পরবর্তী কোয়েশ্চেন, উক্ত অঙ্গটি হঠাৎ অকেজো হতে পারে। উক্ত অঙ্গটি হঠাৎ অকেজো হতে পারে, কিসের কারণে এটা হঠাৎ অকেজো হতে পারে? তীব্র ডায়রিয়ার কারণে হঠাৎ হতে পারে, তীব্র ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। অতিরিক্ত রক্তক্ষরণ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, তিনটার কারণেই এটা হঠাৎ করে বিকল হতে পারে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ, এবং তাহলে তিনটাই হচ্ছে অ্যান্সার। পরবর্তী ইয়াতে আসা হচ্ছে পি অংশটি চিত্রে কোনটা থেকে সৃষ্ট? পি অংশটা দেখো, পি অংশটা কি? এফারেন্ট আর্টারিওল। পি অংশটা কোনটা থেকে সৃষ্টি হয়? রেনাল পিরামিড না, রেনাল ক্যাপসুল না, রেনাল শিরা না, এটা অ্যান্সার হচ্ছে রেনাল ধমনী। এফারেন্ট আর্টারিওল সৃষ্টি হয় রেনাল ধমনী থেকে, মনে রাখি একটু। পরবর্তী কোয়েশ্চেন,
এক্স চিত্রের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? এক্স চিত্র, তাহলে এক্স মানে কিডনির মধ্যে দেখো কোনটা প্রযোজ্য? কিউ এবং আর উভয়ের হৃৎপিণ্ডের পেলভিস হতে উৎপত্তি, কিউ এবং আর, কিউ এবং আর, কিউ এবং আর, এটা ঢুকতেছে একটা বের হচ্ছে, ওকে। দুইটার উৎপত্তি হচ্ছে কিউ এবং আর, কিউ এবং আর না, দুইটাই বের হচ্ছে, তাহলে এদের উৎপত্তি পেলভিস থেকে, ঠিক আছে। ইউরেটার, তাহলে ঢুকলে হচ্ছে এখানে ঢুকলে কি হবে? ঢুকলে হচ্ছে ধমনী আর বের হলে শিরা, ওকে। তাহলে দুইটা হচ্ছে উৎপত্তি হচ্ছে পেলভিস থেকে। তারপরে কিউ এবং আর উভয়ের পরিসমাপ্তি হৃৎপিণ্ডে না, উভয়ের পরিসমাপ্তি হৃৎপিণ্ডে না। তারপরে কোয়েশ্চেন দেখো, কিউ এবং আর যথাক্রমে তরল বর্জ্যমুক্ত এবং হচ্ছে তরল বর্জ্যযুক্ত বহন করে, তরল বর্জ্যমুক্ত এবং তরল বর্জ্যযুক্ত মূত্র বহন করে, সত্য কথা। তাহলে 1 এবং 3 হচ্ছে অ্যান্সার, 1, 3। পরবর্তী কোয়েশ্চেন আসো, বৃক্ক মানবদেহে কী কাজ করে? বৃক্ক মানবদেহের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, সোডিয়াম পটাশিয়াম ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে। 3টা অ্যান্সার, এগুলো কোয়েশ্চেন দেখেই বুঝতে পারবা। ইউরিয়া পরিশ্রুত হয় কোথায়? ইউরিয়া কোন জায়গার মধ্যে ইউরিয়া পরিশ্রুত হবে? ইউরিয়া কোন জায়গার মধ্যে ইউরিয়া পরিশ্রুত হবে? কি মনে হয় অ্যান্সার কি হতে পারে? ইউরিয়া কোন জায়গায় পরিশ্রুত হয়? ইউরিয়া পরিশ্রুত হবে হচ্ছে সংগ্রাহী নালিকায় পরিশ্রুত হবে না, পেলভিসে হবে না, মেডুলাতে হবে না, এটা পরিশ্রুত হবে হচ্ছে মালপিজিয়ান অঙ্গের মধ্যে ইউরিয়া সাধারণত পরিশ্রুত হয়। পরবর্তী কোয়েশ্চেনে, নিচের কোনটি রেচন পদার্থ? এখানে কোনটাকে তোমার রেচন পদার্থ মনে হচ্ছে? কোনটা রেচন পদার্থ? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এগুলো কিসের মধ্যে পড়ছিলা? ফুল পরে টুপ করে, ফুল পরে ফাইব্রিনোজেন, প্রত্যম্বিন, ট্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। আচ্ছা, এগুলোর রক্তের মধ্যে এইগুলো পড়ছিলা, অ্যালবুমিন রক্তের প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন ওইখানে পড়ছিলা। তাহলে এখানে রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, NH3। এখান থেকে নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ আমরা বলতেছি রেচন পদার্থ হচ্ছে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থকে বলা হচ্ছে রেচন পদার্থ। তাহলে এখানে রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। পরবর্তী কোয়েশ্চেন আসো, রেনাল পেপিলা কোথায় থাকে? রেনাল পেপিলা কোথায় থাকে? তাহলে আমরা দেখাইছি রেনাল পেপিলা আমরা মাঝখানের অঞ্চলটাতে পাচ্ছি, বাইরের অঞ্চলটা ছিল কর্টেক্স, তারপর একটা মেডুলা, তারপর একটা কী ছিল, তারপর একটা হচ্ছে পেলভিস অঞ্চল। তাহলে এই জায়গার মধ্যে আমরা পিরামিডগুলোকে তোমাদেরকে দেখাইছি, পিরামিডের মাথার এই অংশটাকে বলা হচ্ছে পেপিলা। তাহলে এগুলো কোন অঞ্চলের মধ্যে পাওয়া যাবে? মেডুলা অঞ্চলের মাঝখানের অঞ্চলটাতেই পাওয়া যাচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন, বৃক্কে পাথর অপসারণের পদ্ধতি কি কি? বৃক্কে পাথর অপসারণ লিথোট্রিপসি, এটা হবে আলট্রাসোনিক লিথোট্রিপসি, ইউটেরোস্কোপিক, আচ্ছা আলট্রাসোনিক, সাউন্ডের মধ্য দিয়ে পাথর, লিথো মানে হচ্ছে পাথর, সেখানে লিথোট্রিপসি, পাথরটাকে ভেঙে ফেলা। এটা ডায়ালাইসিসের মধ্যে তার বৃক্কের অপসারণ হচ্ছে না, পাথর অপসারণ হবে না। তাহলে এখানে অস্ত্রোপচার, 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। তাহলে কোয়েশ্চেনটা দেখো, বৃক্কে পাথর অপসারণের পদ্ধতি কি কি? আলট্রাসোনিক লিথোট্রিপসি, আর একটা হচ্ছে তোমার অস্ত্রোপচার মানে হচ্ছে অপারেশন, এই দুইটা হচ্ছে এখানের অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন আসো, এই অংশের মতো কাজ করে কোনটা? এই অংশের মতো কাজ করে কোনটা? এই অংশ, এ মানে হচ্ছে একটা ছাকনির মতো দেখাইছে, মানে ছাকনির মতো দেখাইছে না, ছাকনি মানে চা বা কিছু একটা ছেঁকে কাপের মধ্যে নিচ্ছে। তাহলে এটার মতো কাজ করে কোনটা? গ্লোমেরুলাস কি করে? পদার্থগুলোকে ছেঁকে নেয়, বা যে রক্তের মধ্যে দিয়ে যে বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলোকে ছেঁকে সেগুলোকে পরিশুদ্ধ করবে। তাহলে এখানে গ্লোমেরুলাসটাই হচ্ছে ছাকনির মতো কাজ করবে। পরবর্তী এতে আসো, চিত্রে কোন অংশটি ক্যাপসুলের ভেতরে ঢুকে কৈশিক নালিকা সৃষ্টি করে? কোন অংশটা? তাহলে এখানে ঢুকতেছে, আমরা দেখতে পাচ্ছি ওয়াই অংশটা দিয়ে এখানে ঢুকতেছে, এক্স অংশটা দিয়ে বের হচ্ছে। যেটা ঢুকতেছে সেটাকে আমরা কি বলি? এফারেন্ট আর্টারিওল। তাহলে এখানে ঢুকতেছে হচ্ছে ওয়াই অংশটাই ঢুকতেছে এবং এক্স অংশটা দিয়ে বের হচ্ছে। তাহলে ওয়াই অংশটা কি হবে? এখানে এফারেন্ট আর্টারিওল। চিত্রে কোন অংশটি ক্যাপসুলের ভেতরে ঢুকে এবং কৈশিক নালিকা সৃষ্টি করে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই অংশটাই প্রবেশ করতেছে, তাহলে এটাই হচ্ছে এফারেন্ট আর্টারিওল। পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই, ডাব্লিউ এবং জেড উভয়ই কি? ডাব্লিউ এবং জেড এগুলো কি? দেখো তো এখানের মধ্যে এগুলো কি? রেনাল কর্পাসল তৈরি করে ডাব্লিউ এবং জেড। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ এবং এটা হচ্ছে জেড। রেনাল কর্পাসল তৈরি করে একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি, রক্তকে পরিশ্রুত করে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হতে পারে? কোনটা? একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি, দুইটাই তার একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি হচ্ছে না। রেনাল কর্পাসল তৈরি করে
নেফ্রনের দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। তাহলে এরা হচ্ছে রেনাল কর্পাসলটাকে তৈরি করতেছে, সত্য কথা। একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি না, দুইটাই একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি হচ্ছে না। পরবর্তী অপশনটা দেখো, রক্তকে পরিশ্রুত করে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 হচ্ছে এখানের অ্যান্সার। কোন অংশটা পেপিলা গঠন করে, এগুলো আমরা অলরেডি সলভ করে আসছি, রেনাল পিরামিড। পরবর্তী ইয়াতে আসো, বৃক্কের তন্তুময় আবরণকে কি বলে? তন্তুময় আবরণ, আমি একটু আবরণ নিয়ে একটু কথাবার্তা বলি। আবরণ, বৃক্কের আবরণ, বৃক্ক, তারপর হচ্ছে তোমার হৃৎপিণ্ড, তারপরে হচ্ছে তোমার যকৃৎ, ফুসফুস, তারপরে হচ্ছে তোমার ব্রেন, তারপরে হচ্ছে তোমার অস্থি, তরুণ অস্থি। আচ্ছা, এগুলোর আবরণীগুলো একটু আমরা একসাথে জেনে নিই। বৃক্কের আবরণী, বৃক্কের আবরণী মনে রাখবে, বৃক্ক যদি সব কিছুকে বলা হয় রেনাল, তাহলে বৃক্কের যে আবরণী সেটাকে বলা হচ্ছে রেনাল ক্যাপসুল। তাহলে এটা হবে রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। হৃৎপিণ্ডের আবরণী, এটা তোমরা সবাই জানি আমরা, হৃৎপিণ্ডের আবরণী জানো না? জানো তো অবশ্যই, আমি বলার আগেই বলো তো মনে মনে। তাহলে হৃৎপিণ্ডের যে আবরণী সেখানে কার্ডিয়াম শব্দটা থাকবে, তাহলে এটা কি হবে? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের যে আবরণী সেটার নাম পেরিকার্ডিয়াম। তারপরে দেখো যকৃতের যে আবরণী সেটাতেও ক্যাপসুল শব্দটা থাকবে, কিন্তু এটা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল। এটাও ক্যাপসুল, কিন্তু সেই ক্যাপসুলটা খাওয়া যাচ্ছে না, সেটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। পরবর্তী দেখো ফুসফুসের যে আবরণী, ফুসফুসের যে আবরণী সেটার নামও তো নিশ্চয়ই জানো, সেটার নাম কি? প্লোরা বা প্লিওরা। ফুসফুসের দ্বিস্তরী যে আবরণ থাকে তার নাম হচ্ছে প্লোরা বা প্লিওরা। পরবর্তী কোয়েশ্চেনটা খেয়াল করো, পরবর্তীতে দেখো হচ্ছে ব্রেনের যে আবরণ, ব্রেনের যে আবরণ সেটার নাম কি হবে? তাড়াতাড়ি বলে ফেলো, ব্রেনের যে আবরণ সেটার নাম কি? ব্রেনের যে আবরণ সেটার নাম হচ্ছে মেনিনজেস। ব্রেনের যে আবরণ সেটার নাম কি? মেনিনজেস। ওকে, অস্থি তরুণাস্থি না পারলে খবর আছে। অস্থি তরুণাস্থি, অস্থির আবরণের নাম কি? অস্থির আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম। অস্থির যে আবরণ সেটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, এবং তরুণাস্থির যে আবরণ সেটার নাম হবে পেরিকন্ড্রিয়াম। অস্থি জাতীয় সব কিছুকে বলা হয় অস্টিও, তাহলে এটার নাম হচ্ছে অস্টিয়াম। আর তরুণাস্থির সব কিছু বলা হয় কন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম বলা হচ্ছে তরুণাস্থির আবরণ। খেয়াল করো, আমরা যদি একসাথে আবরণগুলো বলি, বৃক্কের যে আবরণ সেটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল, এবং হৃৎপিণ্ডের যে আবরণ সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, যকৃতের যে আবরণ সেটা গ্লিসন্স ক্যাপসুল, ফুসফুসের যে আবরণ সেটার নাম হচ্ছে প্লোরা বা প্লিওরা, ব্রেনের যে আবরণ সেটার নাম হচ্ছে মেনিনজেস, অস্থির যে আবরণ সেটার নাম হচ্ছে পেরিওস্টিয়াম, এবং তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। ওকে, এবার কোয়েশ্চেনটা দেখো, বৃক্কের তন্তুময় আবরণকে কি বলা হচ্ছে? কর্টেক্স না, পেলভিস না, মেডুলা না, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্যাপসুল, অ্যান্সার হবে ক্যাপসুল। পরবর্তী কোয়েশ্চেন আসো, বৃক্কের ছাঁকনির মতো কাজ করে কোনটা? এই কোয়েশ্চেনটা আমরা আরও কয়েকবার সলভ করে আসছি, তাহলে অ্যান্সার তোমরাই বলো। ছাঁকনির মতো কাজ করবে কোনটা? ছাঁকনির মতো কাজ করবে হচ্ছে গ্লোমেরুলাস। পরবর্তী কোয়েশ্চেনে আসো, দেহে পানির পরিমাণ বেড়ে গেলে রক্ত কি হবে? দেহে পানির পরিমাণ যদি বেড়ে যায় রক্তের ক্ষেত্রে কি ঘটে? অক্সিজেনের আধিক্য ঘটবে না। পানির সাথে কীভাবে অক্সিজেনের আধিক্য করতে পারে? কণিকা নষ্ট হয়ে যাবে না। নাইট্রোজেনের ঘাটতি হবে, সেটাও না। তাহলে বেশি, অ্যান্সার হচ্ছে বেশি তরল হয়ে যায়। বৃক্কে পানির পরিমাণ বেড়ে গেলে রক্তের ক্ষেত্রে কি ঘটে? কোয়েশ্চেনটা কত আসছিল? চট্টগ্রাম বোর্ড 2017 আমি যখন পরীক্ষা দিচ্ছি, তাহলে এই কোয়েশ্চেনটা আমি দাগাইছি অবশ্যই। আমি যখন চট্টগ্রাম বোর্ড 17 সালে পরীক্ষার্থী ছিলাম, তখন ওই কোয়েশ্চেনটা আসছিল, বেশি তরল হয়ে যায়। কিছু মনে নাই অবশ্য আমার। পরবর্তী কোয়েশ্চেনে আসো, নিচের কোনটি সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়? নিচের কোনটি সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়? কোনটা হবে? ইউরেটার? কেমনে হবে? ইউরেটার তো বের হচ্ছে। হাইলাস, অবতল অংশের বাচকে বলা হচ্ছে হাইলাস। ইউরেটার, সেটাও হচ্ছে না। ক্যাপসুল কি? দুইটা ক্যাপসুল পরে আসছে একটু আগে, একটা সকালবেলা খালি পেটে খাইতে হবে, আর একটা রাতের বেলা ভরা পেটে খাইতে হবে। দুইটা ক্যাপসুল কি কি ছিল? একটা গ্লিসন্স ক্যাপসুল আর একটা ছিল রেনাল ক্যাপসুল। বৃক্কের যে আবরণী সেটার নাম ছিল রেনাল ক্যাপসুল, তাহলে ক্যাপসুল যেহেতু বলছে এটা আবরণী। ইউরেটার, এখান থেকে বের হচ্ছে হাইলাস। বৃক্কের অবতল অংশের বাচকে বলা হচ্ছে হাইলাস। পিরকা, তাহলে অ্যান্সার হবে পিরকা, পিরকা বা পেপিলাই হবে অ্যান্সার। আমাকে বলো, রেনাল পিরামিড থাকে কয় জোড়া? একটা বৃক্কের মধ্যে রেনাল পিরামিড কয় জোড়া থাকে? পরবর্তী কোয়েশ্চেন আসো, অম্লীয় মূত্র সৃষ্টি করে কি খেলে? অম্লীয় মূত্র সৃষ্টি হবে কি খেলে? বলো, আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে আসছি। আলু 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 আলু, আচ্ছা গোর আলু হবে না, এটা কার্বোহাইড্রেট। গোর সেটাও হচ্ছে না, তিল সেটাও হচ্ছে না। অ্যান্সার হচ্ছে ডাল। ডাল খেলে হচ্ছে মূত্র সৃষ্টি হয়, অম্লীয় মূত্র সৃষ্টি হয় কোনটি খেলে? ডাল।
এখানে আসলে এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে, কোনটা অম্লীয় মূত্র তৈরি করে? হাই রে অম্লীয় মূত্র রে, অম্লীয় মূত্র কোনটা তৈরি করে বলো, এটার কোয়েশ্চেন বলো কি হতে পারে? আমরা অলরেডি এই কোয়েশ্চেনটা পড়ে আসছি, শিমের বিচি, উদ্ভিজ্জ প্রোটিন, উদ্ভিজ্জ আমিষ। কোনটি প্রসারিত হয়ে পিরকা গঠন করে? এই কোয়েশ্চেনও 4-5 বার অলরেডি পড়া হয়ে গেছে। তোমরা অ্যান্সার বলো, কোনটা প্রসারিত হয়ে পিরকা গঠন করে? কোনটা প্রসারিত হয়ে পিরকা বা পেপিলা গঠন করে? কোনটা প্রসারিত হয়ে পিরকা বা পেপিলা গঠন করে সেটা বলো। রেনাল পিরামিড প্রসারিত হয়ে পিরকা বা পেপিলা গঠন করে। পরবর্তী কোয়েশ্চেন আসো, কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়? কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হবে? ক্ষারীয় বলছে ভাইয়া, নট অম্লীয়। এতক্ষণ পর্যন্ত আমরা অম্লীয় দেখে আসছি। শিমের বিচি প্রোটিন, চীনা বাদাম সেটাও প্রোটিন, ডাল সেটাও প্রোটিন। তাহলে এখানে অ্যান্সার কি নিব? এখানে অ্যান্সার নেব আমরা হচ্ছে জাম, জাম খেলে হচ্ছে ক্ষারীয় মূত্র তৈরি হবে। পরবর্তী কোয়েশ্চেন আসো, রেনাল টিউবিউলের অংশগুলো হচ্ছে, রেনাল টিউবিউলের অংশগুলো কি কি বলো তো? রেনাল টিউবিউলের অংশ গোড়াদেশীয় মানে হচ্ছে ডিস্টাল কনভোলেটেড টিউবিউল, হ্যান্ডলির লোব, প্রান্তীয় পেছানো নালিকা, রেনাল টিউবিউল। দেখো আমরা একটা চিত্র অঙ্কন করে নিই। বরাবরের মতো আমার চিত্র অসাধারণ হয়, আমার লেখাও সেই সুন্দর, সেটা তোমরা নিশ্চয়ই জানো। এতদিন যেহেতু ক্লাস করতেছো তাহলে বোঝারই কথা আমার চিত্র যে কোন লেভেলের, অপ্রতিদ্বন্দ্বী চিত্রের মধ্যে। লেখা তো আরও সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ তোমরা বললো, শুধু আমি বললে হবে মাশাল্লাহ। চিত্র তো কি বলবা, অসাধারণ। ওকে, এখন দেখো একটা নেফ্রনের চিত্রের মধ্যে যদি আমরা দেখি, কোন কালার? ও পিঙ্কি দিয়ে লিখছি, তাহলে গ্রিন নি। এখানের মধ্যে প্রবেশ করতেছে, প্রবেশ করে জালের মতো অনেকগুলো এখানে নালীর সৃষ্টি হচ্ছে, যেটা প্রবেশ করতেছে সেটাকে বলে এফারেন্ট আর্টারিওল, যেটা বের হচ্ছে এক্সিট হচ্ছে সেটাকে বলে এফারেন্ট আর্টারিওল। একটা নেফ্রনের মধ্যে প্রধানত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কর্পাসল, একটা হচ্ছে ক দিয়ে, আর একটা হচ্ছে টিউবিউল। রেনাল কর্পাসল, রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল মানে হচ্ছে কাপের মতো বড় অংশটা হচ্ছে রেনাল কর্পাসল। এইখান থেকে যে নালীগুলা টিউবের মতো যে নালীগুলা বের হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে রেনাল টিউবিউল। তাহলে কর্পাসলের মধ্যে দেখো আছে কি কি, বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, সেটা নিয়ে হচ্ছে কর্পাসল গঠন করে। এর পরবর্তী বা কাছাকাছি যে পেঁচানো নালিকা সেটাকে বলা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। এরপরে ইউ আকৃতির যে লোবটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে হ্যান্ডলির লোব, এবং দূরবর্তী যে নালীটা দেখতে পাচ্ছি পেঁচানো সেটাকে বলা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এরপর আসবে সংগ্রাহী নালিকা। দেখো এখানের মধ্যে বলছে রেনাল টিউবিউলের অংশগুলো কি গোড়াদেশীয়, পেঁচানো নালিকা মানে হচ্ছে নিকটবর্তী। দেখো একটা হচ্ছে গোড়াদেশীয় আর একটা হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। তাহলে এখানের মধ্যে একটা প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল বা কাছাকাছি নিকটবর্তী পেঁচানো নালিকা, আর একটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকাকে ইন্ডিকেট করতেছে। তাহলে নিচের কোনটা সঠিক? হ্যান্ডলির লোব, হ্যান্ডলির লোব এটাও সঠিক। তাহলে এখানের মধ্যে তিনটাই হবে অ্যান্সার, 1 2 3। হ্যান্ডলির লোব মানে এই অংশটা, নিকটবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা, একটা হচ্ছে হ্যান্ডলির লোব। পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই। পরবর্তী কোয়েশ্চেন, কিডনি সংযোজন বা প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটা? কিডনি দরকার, কে দিবে তোমার? ও না, ও জীবনও দিবে না কিডনি, এটা চিন্তা করার কোনো দরকার নাই। ও তো তোমাকে কোনো কিডনি দিবে না, ও দিবে না। ও বলতে আমি ও বোঝাচ্ছি, ও আও কেউই তোমাকে কিডনি দিবে না। কিডনি সংযোজন প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটা? দিক না দিক পরে, আগে একটু জেনে নাও কিভাবে সংযোজন করতে হবে। নিকটাত্মীয়, বাহ কি জোকস ছিল না এটা? নিকটাত্মীয় কিডনি দিবে তোমার মনে হয়? কোন নিকটাত্মীয় তোমাকে কিডনি দিতে পারে? এরকম নিকটাত্মীয় থাকলে আমার কাছে পাঠিয়ে দিও। নিকটাত্মীয়, রক্তের আত্মীয়, রক্তের আত্মীয়ের ক্ষেত্রে একটু বলা যায় যেতে পারে। রক্ত গ্রুপ ম্যাচ, টিস্যু ম্যাচ, যেটা অত্যাবশ্যকীয় সেটা হচ্ছে টিস্যু ম্যাচ হইতে হবে। টিস্যু ম্যাচটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে কিডনি সংযোজন বা প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত যেহেতু বলছে সেটা হবে টিস্যু ম্যাচ। রক্তের গ্রুপ এগুলো ঠিক থাকতে হবে। এখন আসলে প্রত্যেকটা রেনাল টিউবিউল কয়টি অংশে বিভক্ত হচ্ছে? রেনাল টিউবিউল কয়টি অংশে বিভক্ত হচ্ছে? রেনাল টিউবিউল একটু আগে আমরা দেখছি নিকটবর্তী পেঁচানো নালিকা, হ্যান্ডলি লোব, দূরবর্তী পেঁচা, তাহলে তিনটা অংশে এখানে বিভক্ত হচ্ছে রেনাল টিউবিউল। পরবর্তী কোয়েশ্চেনে যায়, বৃক্কের অবতল অংশের বাঁচকে কি বলা হয়? অবতল অংশের বাঁচের নাম কি বলো তোমরা, বলো অবতল অংশের বাঁচের নাম কি? বৃক্কের অবতল অংশের যে ভাঁজ সেই ভাঁজকে বলা হচ্ছে হাইলাস বা হাইলাম। পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, কোনটা অভ্যন্তরীণ অঙ্গের রক্তের তরল পদার্থ? কোয়েশ্চেনটা খেয়াল করো, কোন অভ্যন্তরীণ অঙ্গ রক্তের তরল বর্জ্য অপসারণ করে? তরল বর্জ্য, যেহেতু কিডনি চ্যাপ্টারই পড়তেছে, এটা ছাড়া আর হবে কি? হৃৎপিণ্ড না, ফুসফুস হবে না, যকৃৎ হবে না, কিডনি হবে, বৃক্ক থাকবে না, বৃক্ক থাকবে না। ওকে, কি থাকবে? কিডনি বিকল হলে রক্তের কোন পদার্থটি বৃদ্ধি পাবে? কিডনি যদি বিকল হয়ে যায় রক্তের কোন পদার্থটা বৃদ্ধি পাবে? রক্তের ইউরিক অ্যাসিড, ইউরিয়া, অ্যামোনিয়া, কোনটা বৃদ্ধি পেতে পারে বলে তোমাদের মনে হয় বলো?
কোনটা বৃদ্ধি পাবে দেখবা তখন রক্তের একটা পরীক্ষা করো ক্রিয়েটিনিন টেস্ট, ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যায়, বৃক্ক ঠিক মতো কাজ করতে না পারলে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ে। পরবর্তী কোয়েশ্চেন আসো, বৃক্কের মালপিজিয়ান অঙ্গ কোন অংশ দ্বারা গঠিত হবে? মালপিজিয়ান অঙ্গ কোন অংশ দ্বারা গঠিত হবে? বৃক্কের মালপিজিয়ান অংশ কোন অংশ দ্বারা? বোমান্স ক্যাপসুল। তাহলে অংশগুলো দেখি, গ্লোমেরুলাস এবং রেনাল টিউবিউল। জি না, মালপিজিয়ান অঙ্গ বোমান্স ক্যাপসুল এবং রেনাল টিউবিউল। বোমান্স ক্যাপসুল এবং রেনাল টিউবিউল কোনটা কি সেটা একটু আন্দাজ করে নাও। ক্যাপসুল কোনটা ছিল, রেনাল টিউবিউল। আমরা একটু আগে চিত্র দেখছি। মালপিজিয়ান অঙ্গ গঠিত হচ্ছে আসলে কি কি নিয়ে গঠিত হতে পারে? রেনাল টিউবিউল এবং রেনাল কর্পাসল। বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। বোমান্স ক্যাপসুল, বোমান্স ক্যাপসুল, বোমান্স ক্যাপসুল এবং হচ্ছে গ্লোমেরুলাস। আমরা যদি তোমাদের একটু চিত্রটা একটু দেখাই, বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস কোনটা ছিল আসলে? বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। বোমান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস কি পেলার মতো বোমান্স ক্যাপসুল, আর এই অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এটাকে বলা হচ্ছে মালপিজিয়ান অঙ্গ। মালপিজিয়ান অঙ্গ হচ্ছে এই অংশটা হচ্ছে মালপিজিয়ান অঙ্গ। তাহলে বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস মিলে মালপিজিয়ান অঙ্গ সৃষ্টি করে। বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। পরবর্তী কোয়েশ্চেনে যাই। পরবর্তী কোয়েশ্চেন, চিত্রের এই অংশটা রক্তের প্রকৃতি কীরূপ হবে? চিত্রের এই অংশে রক্তের প্রকৃতি কীরূপ হবে? চিত্রের এইটার মধ্যে এফারেন্ট আর্টারিওল, আর্টারির মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। তাহলে এখানে অক্সিজেন যুক্ত রক্ত, এখানে অ্যান্সারটা আমরা নিব হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হবে। পরবর্তী কোয়েশ্চেনে যাই। চিত্রের বি অংশটা, বি অংশের মধ্যে কি হয়? চিত্রের বি অংশটি আবরণী কলা দ্বারা তৈরি ছাকন কাজে লিপ্ত থাকে। রেনাল কর্পাসলের অংশ, বলো কি হবে? বি অংশটা কি আসলে? বি অংশটা এখানে আমরা দেখতে পাচ্ছি বোমান্স ক্যাপসুল, আবরণী কলা দ্বারা তৈরি, অবশ্যই ছাকন কাজে লিপ্ত। ভাই ছাকন কাজটা মেনলি করে গ্লোমেরুলাস। রেনাল কর্পাসলের অংশ, কর্পাসলের অবশ্যই অংশ, প্রথম অংশটা নট টিউবিউলের অংশ। তাহলে এটা সত্য, এটাও সত্য। ছাকন কাজে লিপ্ত হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে আমরা চিত্রের বি অংশটা থেকে কি কি নিব? চিত্রের বি অংশটা থেকে 51 নম্বর কোয়েশ্চেনে দেখো, চিত্রের বি অংশের মধ্যে এখানের মধ্যে অ্যান্সার কি হইতে পারে? অ্যান্সার 1 এবং 3 আমরা দেখতে পাচ্ছি, 1 এবং 3 দাগায় ফেলে আল্লাহর নাম নিয়ে। পরবর্তী কোয়েশ্চেনে আসো, সেই ক্ষেত্রে রেচনতন্ত্রের কোন অংশটা তরল পদার্থ পরিশ্রুত হবে? রেচনতন্ত্রের কোন অংশে তরল পদার্থ পরিশ্রুত হবে? রেচনতন্ত্রের কোন অংশে তরল পদার্থ পরিশ্রুত হবে? মেডুলা হবে না, পেলভিস হবে না, ইউরেটারে হবে না, হবে হচ্ছে কোথায়? গ্লোমেরুলাসের মধ্যে তরল পদার্থ পরিশ্রুত হবে। পরবর্তী কোয়েশ্চেন আসো, ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্য কোনটা? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যশোর বোর্ড 16 আসছিল, সামনের পরীক্ষায় আসতে পারে তোমার, এটা আমরা খেয়াল করি না। পর্দা কয় ধরনের বলো তো? পর্দা স্যার একটা পর্দা, আরেকটা হচ্ছে বেপর্দা। পর্দা 2 ধরনের না। ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্য কোনটা? ভেদ্য, ভেদ্য মানে যেটা দিয়ে দ্রাবকও যেতে পারবে, দ্রবও যেতে পারবে। অভেদ্য, যেটা দিয়ে দ্রাবক দ্রবক কেউই যেতে পারবে না। বৈষম্যবেদ্য, এই সময় বৈষম্য শব্দটা সবচেয়ে বেশি পরিচিত না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সেই পিশাচি সরকারকে আমরা এখান থেকে বাদ দিতে পেরেছি। ওকে যশোর বোর্ড, বৈষম্যবেদ্য হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখে কি তুমি বৈষম্যবেদ্য দাগাইতে পারবা? না, হবে না। অবেদ্য হবে না, হবে না, থাকবে না, কেউই। কে থাকবে? আংশিক বৈষম্যবেদ্যই হবে আনসার, আংশিক বৈষম্যবেদ্য। পরবর্তী কোয়েশ্চেন, চিত্রের পি চিহ্নিত অংশের নাম কি? পি চিহ্নিত অংশের নাম কি? দেখো পি চিহ্নিত অংশটা কি আসলে? কাপের মতো যে অংশটা, পেয়ালার মতো যে অংশ, সেটাকে কি বলা হয় ভাইয়া? বোমান্স ক্যাপসুল। পিটা হচ্ছে কাপের মতো অংশটাকে নির্দেশ করতেছে, তাহলে অ্যান্সার হবে বোমান্স ক্যাপসুল। পরবর্তী কোয়েশ্চেন, পি এবং ডাব্লিউ, পি ও ডাব্লিউ একত্রে চিহ্নিত অংশকে একত্রে কি বলে? পি ডাব্লিউ, পি এবং ডাব্লিউকে একত্রে কি বলা হয়? একত্রে আমরা পড়ে আসছি, একত্রে কি বলা হচ্ছে? রেনাল কর্পাসলের মধ্যে ছিল বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, একটু আগে পড়ছি। পি এবং ডাব্লিউ অংশ, একটা হচ্ছে পি অংশ হচ্ছে এটা, ডাব্লিউ অংশ হচ্ছে এটা। পি এবং ডাব্লিউকে একত্রে কি বলা হবে? পি এবং ডাব্লিউকে একত্রে বলা হবে রেনাল কর্পাসল। পি এবং একত্রে এটাকে বলা হচ্ছে রেনাল কর্পাসল। পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন কি শেষ হয় না কেন? এক্স ওয়াই ও জেড অংশকে একত্রে কি বলা হয়? একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। ওকে, এটাকে কি বলা হবে বলো? কোয়েশ্চেনটা আমরা অলরেডি পড়ে ফেলছি। কি হবে? তোমার এক্স, তোমারই ওয়াই। তোমার এক্স হচ্ছে হ্যান্ডলির লুপ, তোমার ওয়াই, তোমার জেড। তোমার এক্স ওয়াই জেড নিয়ে কি গঠিত হবে আসলে? এক্স ওয়াই জেড আমরা যেখানে দেখতে পাচ্ছি সেখানে এটা রেনাল ক্যাপসুল তো হবে না, রেনাল সিস্টেমও হবে না, রেনাল কর্পাসলও হবে না, তাহলে এখানে বাকি আছে রেনাল টিউবিউলটাই হচ্ছে অ্যান্সার, রেনাল টিউবিউল। পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই। রক্তে বেশি তরল হলে কোনটি ঘটে? রক্ত বেশি তরল হলে কি ঘটে? নাইট্রোজেন বৃদ্ধি এবং কোষের ক্ষতি হতে পারে।
হ্যাঁ, নাইট্রোজেন বৃদ্ধি এবং কোষের ক্ষতি হয়। ক্যালসিয়াম এবং নাইট্রোজেন বৃদ্ধি পাবে। রক্ত বেশি তরল হলে এটার সাথে আবার সম্পর্ক কি? প্রস্রাবে জ্বালাপোড়া এবং রক্ত সংবহনে ব্যর্থতা। প্রোটিন বৃদ্ধি এবং প্রস্রাব বন্ধ হয়, এটা হতে রক্তে বেশি তরল হলে কোনটা হয় না? এটা কেমনে হয়? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন বৃদ্ধি এবং কোষের ক্ষতি হয়। দিনাজপুর বোর্ড 15 কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন, একজন সুস্থ মানুষ প্রতিদিন কত লিটার মূত্র ত্যাগ করে? একজন সুস্থ মানুষ প্রতিদিন, আমরা এই কোয়েশ্চেনটা এইবারের মতো তৃতীয়বার পড়তে যাচ্ছি। প্রতিদিন কত লিটার মূত্র ত্যাগ করে? 1500 মিলিলিটার। 1500 মিলিলিটার, মিলিলিটার হলে 1500 মিলিলিটার, আর লিটারে বললে সেটা হবে 1.5 লিটার। 1.5 লিটার। ঢাকা বোর্ড 15তে আসা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই। ও, পরবর্তী কোয়েশ্চেন এসছে উইথ ফিল সাইন্স। তাহলে পরবর্তী কোয়েশ্চেন নাই। আমরা এখানের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করছি, এটা ছাড়াও আরও অনেকগুলো কোয়েশ্চেন এই চ্যাপ্টারে রয়েছে। সো এটার জন্য কি করতে হবে? প্রথমত বই ভালো মতো রিডিং পড়তে হবে, যেটা তোমার টেস্ট পরীক্ষা তো শেষ, বা যাদের টেস্ট পরীক্ষার সামনে স্কুলের পরীক্ষা আছে, এটার জন্য বায়োলজি এমসিকিউ ভালো করতে হলে তোমার বুঝে বুঝে বই পড়তে হবে। বায়োলজি মুখস্থ না, সব কিছুই মুখস্থ না। বায়োলজি মুখস্থ করতে হয়, বায়োলজি মুখস্থ করতে হয়, বায়োলজি মুখস্থ করতে হয়, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। বায়োলজি বুঝে বুঝে পড়ে তোমার বইটা রিডিং বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে পড়ার পর যে টপিকগুলো বুঝবা না সেগুলো টিচারের হেল্প নিতে হবে। পরবর্তী এমসিকিউ ভালো করার জন্য বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এইখানের মধ্যে আমরা কিছু নমুনা কোয়েশ্চেন দেখাইছি, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে এমন। এই কোয়েশ্চেনগুলো দেখবা এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো তুমি আশা করি অ্যান্সার করতে পারবা। এর বাইরে অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেগুলোর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, আজকের ক্লাসটা এটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আমরা যে ক্লাসগুলো নিয়েছি সবগুলো আমাদের ফিল সায়েন্স ইউটিউবে পেয়ে যাবা। সো ওইখান থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকো এবং ফ্রেন্ডদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা। আর এই চ্যাপ্টারে যদি কোনো কিছু না বুঝে থাকো সেটা কমেন্টে জানাবা। সিকিউ টপিকেরও যদি কোনো ক্লাস লাগে সেটাও কমেন্টে জানাবা। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ক্লাসগুলো প্রোভাইড করার জন্য। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা।